বিএনপির ভণ্ডামিটা দেখুন। চিন্ময় কৃষ্ণ দাস সম্প্রতি আবার দুটো জামিন পেয়েছেন দুটো মামলায়, কিন্তু তার মুক্তি হচ্ছে না। চিন্ময় কৃষ্ণ দাসের এখনো আরো 4টি মামলার হিসাব বিকাশ বাকি রয়েছে। কেন আমি বললাম বিএনপির এই ভণ্ডামি? কারণ হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ দাস তিনি আজকে প্রায় 2 বছরের কাছাকাছি 2024 সালের নভেম্বরে গ্রেফতার হয়েছিলেন, এখন পর্যন্ত কারাগারে আছেন। বিএনপির মুখে সমন্বয়ের কথা বলে, বিএনপির মুখে আপনি দেখবেন বলবে যে সকলকে মিলিয়ে চলতে হবে, সবার আগে বাংলাদেশ, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে ডক্টর ইউনূস এবং তার হিটলার সরকারের এথনিক ক্লিনজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে প্রায় 2 বছরের মতো কারাগারে রাখা হয়েছে। এবং এই মামলাটার সূত্রপাত কোথা থেকে হয়েছিল? এই মামলাটা প্রথমে চিন্ময়ের বিরুদ্ধে যিনি করেছিল সে হচ্ছে একটা বিএনপি নেতা ফিরোজ খান, চট্টগ্রামে সে এই মামলাটা করেছিল। উৎপট এবং অদ্ভুত একটা মামলা। মামলাটা হচ্ছে চিন্ময় যেখানে বক্তৃতা দিচ্ছিলেন, বিরাট হিন্দু জাগরণী সমাবেশ হচ্ছিল, সনাতনীদের সমাবেশ, সেই সমাবেশে কোথাও বাংলাদেশের পতাকার উপরে নাকি একটা সনাতনী পতাকা বা কিছু একটা উড়িয়ে দেওয়া হয়েছিল এবং এটার জন্য চিন্ময় দাস দায়ী। গুড। মামলাটা করলো কে? বিএনপি নেতা ফিরোজ খান। কাদের ইঙ্গিতে করলো? আমরা সকলেই জানি যে ডক্টর ইউনূস তখন যেভাবে বাংলাদেশে এথনিক ক্লিনজিং চালাচ্ছিল, সংখ্যালঘুদের উপরে যেভাবে ঘরে ঘরে নির্যাতন হচ্ছিল, বাংলাদেশের সাংস্কৃতিক জগতের উপরে যেভাবে ঘরে ঘরে নির্যাতন হচ্ছিল, বাউলদেরকে ধরে চুল দাড়ি কেটে ফেলা হচ্ছিল, হিন্দুদেরকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হচ্ছিল, ধর্মীয় অবমাননার নাম করে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছিল, আমরা কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছিল, বাউলদের উপরে হামলা হচ্ছিল, তখন যখন সারা বাংলাদেশ মুখে আঙ্গুল ঢুকিয়ে বসেছিল, তখন এই চিন্ময় দাস সনাতনীদের পক্ষে, হিন্দুদের পক্ষে কথা বলছিলেন। তার সেই সাহস, তার সেই স্পর্ধা ডক্টর ইউনূস এবং তার নৃশংস পাষণ্ড হিটলারি সরকার নিতে পারে নাই, সুতরাং তাকে গ্রেফতার করা হয়েছে। মেনে নিয়েছি তখন একটা কালো যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, এবং সেই যুগে যারাই প্রতিরোধ করতে গিয়েছেন তাদের হয় প্রাণহানি হয়েছে অথবা জেলার অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে রেখে দিয়েছে ডক্টর ইউনূস। কিন্তু আজকে 2 বছর পরেও, প্রায় 2 বছর পরেও চিন্ময়ের কোনো মুক্তি হচ্ছে না। আমরা দেখলাম তার বিরুদ্ধে মোট 6টি মামলা, 6টির মধ্যে সম্প্রতি আমি এই খবরটি কেন আপনাদের সামনে দিলাম, গতকালকে দেখলাম যে তার 2টো মামলার জামিন হয়েছে, সেটা হাইকোর্ট রিট করেছিলেন এবং সেখানের মধ্যে তাকে 2টি মামলা দিয়েছে। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আপিল বিভাগে স্থগিত আছে এবং হত্যা মামলা সহ আরো কার্যকর জামিন না থাকে তিনি মুক্তি পাচ্ছেন না। তো মূল ঘটনাটা কি হয়েছিল? 2024 সালের 25 অক্টোবর লালদিঘি মাঠে সনাতনী জাগরণ মঞ্চের একটা বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সমাবেশের কোথাও নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপরে থাকা বাংলাদেশ জাতীয় পতাকার উপরে একটা গেরুয়া ধর্মীয় পতাকা উত্তোলন হয়েছিল এবং এটার জন্য দায়ী করা হয়েছিল চিন্ময় দাসকে, যেহেতু তিনি হিন্দু জাগরণী ওই মঞ্চের নেতা হিসাবে বক্তৃতা দিচ্ছিলেন। বাংলাদেশের পতাকার উপরে এইরকম আরেকটা পতাকা দিয়ে দেওয়া নিঃসন্দেহ এটা যে বা যারাই করে থাকুক না কেন এটা আপত্তিকর, আইনের ব্যত্যয় ঘটে থাকলে এটা বেআইনি, কিন্তু এটা এমন কোনো কাজ না যেটার জন্য আপনি একটা লোককে 2 বছরে জেলে রাখতে পারেন। প্রায় 2 বছর ধরে তাকে হামলা পর্যুদস্ত করে দিয়েছেন। তাকে যখন গ্রেফতার করা হয়েছিল স্বাভাবিকভাবে আশা করা হয়েছিল যে এটা এমন কোনো মহান অপরাধ না যে অপরাধের জন্য তার জামিন হবে না, কিন্তু তার জামিন হয় নাই। তার জামিন ডক্টর ইউনূস এবং তার নৃশংস সরকার দেয় নাই। ওকে, এটার জন্য সেখানে যারা ছিলেন বিক্ষোভ হয়েছিল, বিক্ষুব্ধ হয়েছিলেন, সংঘর্ষ ক্ষোভের কারণে সেখানের মধ্যে কিন্তু আমরা দেখেছি একজন তরুণ আইনজীবী মারা গিয়েছিলেন। খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা। কিন্তু সেই হত্যা মামলায় যখন হয় তখন চিন্ময় কিন্তু অলরেডি পুলিশ কাস্টডিতে, তিনি কিন্তু গ্রেফতার। সুতরাং নিঃসন্দেহে চিন্ময় দাস বেরিয়ে গিয়ে সেই খুনটা করেন নাই। যারাই করেছিলেন প্রশাসনের উচিত ছিল তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কোনোভাবেই রাজনৈতিক সহিংসতায় কারো প্রাণহানি কোনোভাবে সমর্থনযোগ্য না। কিন্তু আমরা দেখলাম চিন্ময় দাসকে সেই হত্যা মামলার মূল কাহিনী করা হলো এবং সেখানে সে না একের পর এক 6টি মামলায় তাকে এই মুহূর্তে আটকে রাখা হয়েছে। আইনজীবী সাইফুল হত্যা মামলা শুধুমাত্র একটা মামলা, তার বাইরে তার বিরুদ্ধে যে বিভিন্ন মামলা রয়েছে সেইগুলো হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা, কারণ ওই যে পতাকা উড়িয়ে ফেলেছেন, সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা, ঠিক আছে, সেটা একটা জিনিস। আদালত এলাকায় ওই দিন যতগুলো সংঘর্ষ হয়েছিল সেটা নিয়ে এডিশনাল 4টা মামলা করা হয়েছে এবং সেই মামলাগুলোয়
তাকে গ্রেফতার দেখিয়ে এখন পর্যন্ত, যেহেতু উনি কিন্তু আগেই গ্রেফতার ছিলেন, যে বাকি 4টা মামলা সংঘর্ষ, পুলিশের কাজে বাধা দেওয়া এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে উনি মূল দায়ভার নিতে পারেন না, কারণ তিনি তখন পুলিশ কাস্টডিতে ছিলেন। তিনি সেই সংঘর্ষে জড়ান নাই, কিছুই করেন নাই, কিন্তু তাকে আটকে রাখা হয়েছে। এবং বিএনপি তখন এই যে তাদের ফিরোজ খান যে লোকটা মামলা করেছিল প্রথমে চিন্ময়ের বিরুদ্ধে, তাকে কিন্তু বহিষ্কার করেছে। তাদের ভণ্ডামিটা দেখুন, তখন বহিষ্কার করেছে কেন? দলীয় অনুমতি ছাড়া এই মামলা কেন করা হলো বলে ফিরোজ খানকে বহিষ্কার করে দিল। তখন বিএনপি সকালে বিকালে রাতে লোকজনরে বহিষ্কার করে দিয়ে তারা যে একটা স্বচ্ছ সুন্দর শুভ্র রাজনৈতিক দল, সেই প্রচেষ্টাটা তারা রাখতো। তখন হিন্দুদের ভোটের প্রয়োজন ছিল, তখন হিন্দুদের ভোটের যেহেতু প্রয়োজন ছিল, চিন্ময়ের বিরুদ্ধে কিছুই করা যাবে না, কিন্তু ওই ফিরোজ খান বা অন্যান্য যারা, তারা ডক্টর ইউনূসের ল্যাংবোট ট্যাংবোট হাবিজাবি হবে, তারা এই মামলাটা করেছে। তাহলে কি দেখা যাচ্ছে? বিএনপি ওই মামলা প্রথমে সমর্থন করে নাই, খুবই ভালো, হাততালি। সিল মারো ভাই সিল মারো, ধানের শীষে সিল মারো, ধানের শীষে সিল মারা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে। এখন পর্যন্ত চিন্ময়ের জামিন হচ্ছে না। আমরা বলছি না যে তার বিচার হবে না, তার বিচার হোক, প্রচলিত আইনে দেখা যাক তিনি কতটুকু দায়ী কতটুকু দায়ী নন, সেটার জন্য বিচার হোক, কিন্তু একটা লোকের জামিন হচ্ছে না। এই জামিনটা না হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়, সেটা আমরা যতই ধামাচাপা দেই না কেন, আমরা যতই বলি না কেন যে ওরা বিপদে পড়লেই হিন্দু কার্ড খেলে, বিপদে পড়লেই সংখ্যালঘু কার্ড বলে খেলে, কিন্তু এটা মানতে হবে যে উগ্র ডানপন্থীদের যে উত্থান বাংলাদেশে ঘটেছে, নিয়ন্ত্রণহীন বলগাহীন যে উত্থান এদের ঘটেছে, এবং যে আস্পর্ধা এদের হয়েছে ইউনূসের আন্ডারে থেকে, সেটার ধারাবাহিকতায় এখন যাতে কেউ প্রতিবাদ করতে না পারে, ভবিষ্যতে যাতে সংখ্যালঘুরা কথা বলতে না পারে, তাদের নাগরিক অধিকার যাতে সুরক্ষার ব্যাপারে তারা মুখ খুলতে না পারে, এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে চিন্ময়কে জেলে আটকে রাখা হয়েছে। তারেক রহমান ভারতে যাচ্ছেন, সেপ্টেম্বর মাসে যাবেন কিনা জানি না, নিমন্ত্রণ পেয়েছেন, আমি ধরে নিচ্ছি তিনি যাবেন, দেখা যাক তিনি যাবেন বা না যাবেন। কিন্তু ভারতে চিন্ময়ের ব্যাপারে, গ্রেফতারের ব্যাপারে উদ্বেগ জানিয়েছিল, কারণ আপনারা জানেন যে ভারতে আবার একটা হিন্দু সরকার আছে, সারা দুনিয়ার সকল হিন্দুদের অভিভাবক, তো স্বঘোষিত অভিভাবক তারা সেটা জানিয়েছিল। কিন্তু এই উদ্বেগ জানানোটা অস্বাভাবিক নয়, এবং সারা বাংলাদেশের বাইরেও বিভিন্ন মানবাধিকার সংস্থা আন্তর্জাতিকভাবে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে। কোনো লোক শুধুমাত্র তার নিজের সম্প্রদায়ের পক্ষে কথা বলার জন্য, তার নিজের সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য যদি কণ্ঠ ছাড়ে, তাকে বছরের পর বছর জেলে আটকে রাখার যে রাষ্ট্র, সেই রাষ্ট্র আমরা চাই না। আমি দেখেছি এখন খুব আবেগে উত্থলিত হয়ে আমরা বলি, ক্রন্দন করে আমরা বলি যে গত 15 বছর 16 বছর 17 বছর যাই হোক, কি পরিমাণ নির্যাতন হয়েছে, কি পরিমাণ ইত্যাদি হয়েছে, আমরা সেই বাংলাদেশ ফেরত চাই না, সেই ফেসিবাদের বাংলাদেশ চাই না, সেই ফাঁসিবাদের বাংলাদেশ চাই না বলার পরেও আমরা এখনকার সরকারের যে নীরব ফেসিবাদ দেখতে পাচ্ছি, যে নীরব নির্যাতন দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমরা দেখতে চাই না। চিন্ময় দাসের মুক্তি চাই, এবং এরকম আরো যারা বিভিন্ন কারণে ডক্টর ইউনূসের রোশনলে পড়ে অহেতুকভাবে কারাগারে আছেন, তাদের জামিন হোক, প্রচলিত আইনে তাদের বিচার চলতে থাকুক, কিন্তু তাদের জামিন হোক। চিন্ময় দাসের আরো 2টো মামলা এই আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আদালতে উঠবে। আমি আশা করব নিজেদের মুখ বাঁচানোর জন্য বিএনপি যেভাবে তাদের ফিরোজ খানকে বহিষ্কার করেছিল, সেটাকে বাস্তবায়নের জন্য তারা ভণ্ডামি বাদ দিবে, এবং চিন্ময়ের জামিনের বিরোধিতা সরকারি আইনজীবীরা করবেন না। আমরা চাই এই দেশে বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান সকলে মিলে সম অধিকারের ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি করতে, এবং সেই রাষ্ট্র গঠনে কোনো মানুষের ধর্ম, আঞ্চলিকতা, লিঙ্গ বা অন্য কোনো পরিচয় যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সেটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের। আর সেটা যদি তারা না দেখে থাকেন, তাহলে যতই সবার আগে বাংলাদেশ, সকলে মিলে বাংলাদেশ ইত্যাদি স্লোগান দিন না কেন, সেটা দিন শেষে ভণ্ডামি ছাড়া আর কিছুই হবে না। 2024-এর জুলাই জঙ্গি উত্থানে যে পুলিশের উপর ব্যাপক বর্বরতা এবং হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা কি করে এই জঙ্গি উত্থানে সম্পৃক্ত সব দলকে, অর্থাৎ কোয়ালিশন যারা করেছে 1971 সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সাথে সহযোগী হিসাবে বিএনপি, বাম দল, সিপিবি, যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল, এদের সবাইকে শত শত বছর ধরে এই অপরাধের শাস্তি ভোগ করে যেতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও বানানোর আমার বহুদিনের ইচ্ছা ছিল। দেখতে দেখতে আজকে আবার দেখলাম যে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনি
দুবাইয়ের একটা আটক অবস্থা থেকে মুক্তি পেয়েছে। সেই বিষয়টার উপর বেশি আলোকপাত এখানে করব না। আমরা বেনজির আহমেদ সাহেবের নিরাপত্তা দাবি করি, তার নিরাপত্তা, তার মানবিক মর্যাদা এগুলো দাবি করি এবং আশা করি তিনি নিরাপদে থাকবে। আমাদের যার যেখানে যতটা নিরাপদে থাকা দরকার সেটা আমাদের মেনটেন করতে হবে, কারণ আগামীতে আমাদের সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বেনজির আহমেদ সাহেবের মুক্তিতে যেমন আনন্দিত হয়েছি এবং তিনি নিরাপদে থাকলে আরো আনন্দিত হব, তবে ব্যক্তিগতভাবে বেনজির আহমেদ সাহেব তো বাংলাদেশের একজন হিরো। বিভিন্ন সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য কাজ করে তিনি ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের হয়ে বাংলাদেশের একজন বীর নাগরিক হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছেন। হ্যাঁ, তার নামে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। সাধারণত পুলিশ সার্ভিসে কাজ করলে শত্রু লাগলে বা নানান কারণে এসব কথা হয়। সবকিছু ছাড়িয়ে গিয়ে কিন্তু ইতিহাস তাকে একজন বীর হিসাবে লিখবে। এই বীর পুলিশের দুই সদস্য গিয়াসউদ্দিন এবং মুক্তাদির দুইজনকে 2024-এর 19 তারিখ রাতে খুব সম্ভবত যাত্রাবাড়িতে 2024-এর জঙ্গিরা হত্যা করে এবং রায়েরবাগ ব্রিজ থেকে তাদেরকে ঝুলিয়ে রাখে। এই দৃশ্য সারা পৃথিবী কিন্তু দেখেছে, সারা পৃথিবী দেখেছে এই করুণ দৃশ্যটা। তারপরে তো অনেক ধরনের পুলিশ হত্যাকাণ্ডের খবর বেরিয়েছে, সবাই জানে। সিরাজগঞ্জের এনায়েতপুরে পুরো এক থানার পুলিশ মেরে ফেলা হয়েছে। আরো নানান জায়গায় বিভিন্ন সব থানায় বাংলাদেশের আক্রান্ত হয়েছে। সব জায়গায় পুলিশ সদস্যদেরকে কিন্তু 2024-এর জঙ্গিরা হত্যা করেছে। কত নিষ্ঠুরতায় হত্যা করেছে, সন্তান সম্ভবা পুলিশ সদস্যকে হত্যা করেছে, এগুলো ইতিমধ্যে খুবই ডকুমেন্টেড একটা ব্যাপার। জঙ্গি হাসিব স্বীকারোক্তি দিয়েছে এবং অনেক জঙ্গি হাসিব শুধু নয়, হাসিব একটু নেতৃস্থানীয় বলে ওর নামটা আসে, সে স্বীকারোক্তি দিয়েছে যে যদি পুলিশ না খুন করত, যদি জঙ্গিরা টেলিভিশন ভবন, মেট্রো রেল এগুলোতে আগুন না দিত, তাহলে তাদের বিপ্লব কিন্তু সফল হয় না। সত্য কথা বলতে কি, 2024-এর জঙ্গি উত্থানে সংগঠিত অপরাধগুলো এত ব্যাপকভাবে অপরাধীরা স্বীকার করেছে যে এগুলো ভবিষ্যতে কোথাও কিন্তু আর লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই এবং সবাই স্বীকারোক্তি দিয়েছে। আপনি যত ধরনের জঙ্গি আছে সবাই কিন্তু স্বীকারোক্তি দিয়েছে, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। মাহফুজ আলম থেকে শুরু করে কেউ কিন্তু কোনো অপরাধ অস্বীকার করেনি। তবে ওদের একটা ভরসা ছিল যে ওরা এগুলা বীর দর্পে স্বীকার করছে, কারণ ওরা জয়ী হয়ে গেছে এবং ওদের বিজয় চিরস্থায়ী হয়েছে। কিন্তু 2 বছর তো খুব কম সময়, এই কম সময়ে তো ওদের পরাজয় আমরা দেখতে পাচ্ছি। সেদিকে না যাই, আমি এই পুলিশ হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকি। আরো নিষ্ঠুরতার বিষয় কি জানেন? সিরাজগঞ্জের এনায়েতপুরে পুলিশ হত্যাকাণ্ড যেটা ঘটেছে একটা পুরো থানায়, সেটা নিয়ে বিএনপির এক নেতা কিন্তু বীর দর্পে ঘোষণা করেছে সেই এই হত্যাকাণ্ডের সংগঠিত করেছে, মানে তার নেতৃত্বে। এটা আপনারা দেখেছেন। কিন্তু মামলা হয়েছে কার নামে জানেন? আওয়ামী লীগের নেতাদের নামে। সেখানকার আওয়ামী লীগের বড় এক নেতাকে এবং আরো অনেককে নামে মামলা দিয়েছে, তারা নাকি পুলিশদের হত্যা করেছে। আব্দুল লতিফ বিশ্বাস সহ অনেক আওয়ামী লীগ নেতা এই জন্য জেলও খেটেছে। চিন্তা করতে পারেন কদর্যতা কতটুকু, মানে নিষ্ঠুরতা, সাথে সাথে মানে নাটক কতটা। আওয়ামী লীগ তখন কি পুলিশ হত্যা করতে যাবে? 2024-এর 4 আগস্ট যেদিন এনায়েতপুরে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, এবং কত পুলিশে পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এই 2024-এর জঙ্গি উত্থানে, কেউ কিন্তু প্রকৃত সংখ্যাটা বের করার প্রয়োজন, গরজ বোধ কোনোটাই করেনি। ইউনুস 42 পুলিশ হত্যা হয়েছে বলে একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছিল, সেখানে কিন্তু সেটা শেষ। আবার দেখেন এই যে জঙ্গি ফুয়াদ, সে কিন্তু নিজে স্বীকার করেছে অন রেকর্ড যে 42টা ইউনুস যে হিসাব দিয়েছিল 42টা, এটা ভুয়া খবর। ফুয়াদের ভাষায় কয়েকশো হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ কয়েকশো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আবার সিলেটের এক সন্ত্রাসী, আত্মঘাতী সন্ত্রাসী, সে কিন্তু স্বীকার করেছে যে সিলেটে কিভাবে ওসিকে সে হত্যা করেছে। সব হত্যাকাণ্ডের যারা যারা স্বীকার করেছে সবগুলো আমি এখানে এই বক্তব্যে বলতে পারবো না, কিন্তু মোটা দাগে বাংলাদেশের মানুষের সামনে কিন্তু এই নিষ্ঠুরতাটা ধরা পড়েছে। এই নিষ্ঠুর জঙ্গিগুলাই কিন্তু এখনো বাংলাদেশ চষে বেড়াচ্ছে। এই জঙ্গিগুলা হাসিব, ফুয়াদ, শাহরিয়ার, মাসুদ, যারা যারা আপনার এই পুলিশ হত্যার সাথে জড়িত, যারা ওরা বা ওদেরই সহজঙ্গীরা, তারা সারা দেশ কিন্তু চষে বেড়াচ্ছে এবং বীর দর্পে মাঝে মাঝে ঘোষণা করছে যে তারা পুলিশ হত্যা করেছে। তারপরে ভয়ানক ব্যাপারটা কি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেভাবে মোশতাক এবং জিয়া দুইজন মিলে এই ইন্ডেমনিটি দিয়েছিল হত্যাকারীদের, মোশতাক ইন্ডেমনিটি দিয়েছিল, জিয়াউর রহমান সেটাকে সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল, সে একইভাবে কিন্তু 2024-এর জঙ্গি উত্থানে সংগঠিত সকল অপরাধের সাথে পুলিশ হত্যাকাণ্ড সহ সবগুলোর কিন্তু আবার ইউনুস ইন্ডেমনিটি দিয়ে গেছে। ইন্ডেমনিটি যখন দেয় তখনই একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে অন্যায়কারী তার অন্যায় বুঝতে পেরেছে যে এটা সাজা হতে পারে, সেজন্য সে ইন্ডেমনিটি দেয়।
ইন্ডেমনিটি তো কখনো কোনো কাজে লাগে না। এগুলো কোথায়, এগুলো যদি তারেক রহমান সাহেব যদি সংসদের, এখন তো তার তো সংসদের 100% সিট কিন্তু তারেক রহমানের দখলে, মানে তারেক রহমান, জামাত, এনসিপি, তারা যদি 100% সদস্য মিলে যদি এই ইন্ডেমনিটিটাকে জায়েজ করে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে না, আসলে কি তা হবে না কোনোদিন? পুলিশ হত্যাকাণ্ডের বিচার শুধু হবে তাই না, পুলিশ হলো বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন আছে সবচেয়ে ঐতিহ্যবাহী ইনস্টিটিউশনাল মেমোরিতে সমৃদ্ধ একটা বাহিনী। বাহিনী কথাটা বললে হয়তো কেউ নেতিবাচক ভাবতে পারে, আমি বলছি পুলিশ হলো বাংলাদেশের সিভিল সার্ভিসের সেই অঙ্গটা, যেই অঙ্গটা সবচেয়ে বেশি ইনস্টিটিউশনাল মেমোরি ক্যারি করে। এর অর্থ কি জানেন? এই যে হাসিব এবং গিয়াসউদ্দিন যাদের নাম বললাম, তারা যে ঝুলেছিল না, তাদেরকে তো ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ছবিটা আজকে থেকে 500 বছর পরে যে পুলিশ সদস্য চাকরি করবে, সেও কিন্তু এই ছবিটা তার মনে জল করবে যে 2024 সালে একটা জঙ্গি উত্থান হয়েছিল, সেখানে আমাদেরই সেই সময়কার সহকর্মীদেরকে এই নিষ্ঠুরভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। একইভাবে কোথায় কিভাবে হত্যা করেছে সবকিছু কিন্তু ওয়েল ডকুমেন্টেড, কারো বিবৃতিতে, কোথাও ভিডিওতে। প্রতিটা জিনিস পুলিশ যতদিন বাংলাদেশ রাষ্ট্রটা বেঁচে থাকবে ততদিন প্রতিটা চেহারা তাদের, অর্থাৎ আজকে থেকে 500 বছর পরে যদি বাংলাদেশে তখন যদি ধরেন 7 লাখ 8 লাখ পুলিশ থাকে, সবাই কিন্তু এই যত, এখন তো আমরা নাম জানি না অনেকের, তাদের পরিবারও জানে না অনেকে, যে এই যে পুলিশ সদস্যগুলোকে হত্যা করলো, লাশ পুড়িয়ে ফেললো, গুম করে ফেললো, কাউকে পাওয়া গেল না। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসলে, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসলে তো আমরা পুরোপুরি জেনে যাব কতজন পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কে খুন করেছে, কারা এর জন্য দায়ী। এই যে শত শত, আমি সংখ্যাটা বলছি না, আমরা জানি যে এই সংখ্যা সর্বোচ্চ 3200 হতে পারে, 3200 থেকে কত কম বেশি না, একজন হইলো, কিন্তু সংখ্যাটা ব্যাপক। প্রতিটা হিসাব কিন্তু বের হবে, প্রতিটা হিসাব শুধু বেরই হবে তা নয়, 2024-এ রিয়েল হিরো হিসাবে এই পুলিশ সদস্যগুলোকে কিন্তু বাংলাদেশি এদের সবাইকে বীর শ্রেষ্ঠের মর্যাদা দেবে, বীর শ্রেষ্ঠ, জি বীর শ্রেষ্ঠের মর্যাদা দিবে। আপনারা লিখে রাখেন যেই নারী সন্তান সম্ভবা পুলিশ সদস্যকে জঙ্গিরা হত্যা করেছে, তিনি হবেন বাংলাদেশের একমাত্র নারী বীর শ্রেষ্ঠা, কিংবা নারী বীর শ্রেষ্ঠ। এখন পর্যন্ত, ভবিষ্যতে অন্য নারীও হতে পারে, আজ পর্যন্ত একজন নারী বীর শ্রেষ্ঠ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং প্রতিটা পুলিশ সদস্যকে দেখেন, বীর শ্রেষ্ঠ হওয়ার আমরা কিন্তু অতীতে যে ক্রাইটেরিয়াটা করেছিলাম, যে যখন একজন মুক্তিযোদ্ধা জীবন দিয়ে দিয়েছে তাকে আমরা বীর শ্রেষ্ঠ ঘোষণা করেছিলাম। ঠিক এইভাবে এই যে এতগুলো পুলিশ সদস্য তাদের জীবন যে দিয়ে দিলেন, তারা কিন্তু বাংলাদেশকে রক্ষা করার জন্য কিন্তু জীবনটা দিয়েছেন। বুঝতে পেরেছেন যোগসূত্রটা? কেন এই যে হাজার হাজার শত শত যত সংখ্যাই হোক, সংখ্যা নিয়ে আমি এখানে আসিনি, আমি বলছি এরা প্রত্যেকেই বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষিত হবে এবং একজন বীর শ্রেষ্ঠের মর্যাদা পাবেন। এখন আপনি বলতে পারেন যে আমাদের মুক্তিযুদ্ধে মাত্র 7 জন বীর শ্রেষ্ঠ, আর এই পুলিশ এখন এত শত বীর শ্রেষ্ঠ হবে। জি হবে। আমরা তো এই যে পুলিশ সদস্যগুলা যে নিহত হলেন, তারা তো 1971 সালের পরাজিত শক্তির হাতে নিহত হয়েছে। আমাদের এই যুদ্ধ তো থেমে থাকেনি, পরাজিত শক্তি রিগ্রুপিং হয়ে শক্তি সঞ্চয় করে আঘাত করেছে রাষ্ট্রযন্ত্রের উপর। সেই যন্ত্রে যখন সেনাবাহিনী জঙ্গিদের সাথে চলে গেল, শত্রু বাহিনীর সাথে চলে গেল, সামরিক বাহিনীগুলো যখন শত্রু বাহিনীর সাথে চলে গেল, সামরিক বাহিনীগুলোর দেশপ্রেমিক অফিসাররা যেহেতু জঙ্গি মৌলবাদীদের সাথে অ্যালাইন্ড অফিসারদের সাথে আর পারল না, বিকজ তাদের যে প্রধান ওয়াকার জঙ্গিদের সাথে যোগ দিয়ে দিল, তখন কিন্তু এই পুলিশ বীর দর্পে কিন্তু রাষ্ট্রের শত্রুদের এই ঘাতক বাহিনীকে মোকাবেলা করে গেছে। সেনাবাহিনী 3-4 দিন আগে থেকে আত্মসমর্পণ করে বসে আছে, পুলিশ কিন্তু আত্মসমর্পণ করেনি। আপনারা যতই বলুন পুলিশের তখনকার আইজিপি আব্দুল্লাহ আল মামুন এখন রাজসাক্ষী হচ্ছে না, এগুলোতে কিছু এসে যায় না। এখন ব্যক্তিগতভাবে আব্দুল্লাহ আল মামুনের ব্যর্থতা অব্যর্থতা কিছু এসে যায় না। সবচেয়ে বড় কথা হলো তার বাহিনী কিন্তু দেশপ্রেমের সাথে ময়দানে ছিল, এইটা আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। বাহিনী ময়দানে ছিল, এই জন্য মামুন সাহেবও কিন্তু আইজিপি হিসাবে সেই সম্মানটা পাবেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও পাবেন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনাকে একসাথে মৃত্যুদণ্ড দিয়েছে ইউনুসের থিয়েটারগুলো। আমার সেদিন কিন্তু আফসোস হয়েছিল যে আসাদুজ্জামান খান কামালকে আপনি নরম মানুষ ইত্যাদি ইত্যাদি বলতে পারেন, যেদিন তিনি শেখ হাসিনার সাথে একসাথে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে গেলেন, তিনি কিন্তু বাংলাদেশের একজন অমর হিরো হয়ে গেলেন। আমার
আফসোস হচ্ছিল আমার, কিন্তু তাকে হিংসা হচ্ছিল যে এই তালিকায় যদি আমার নামটাও থাকতো, যে ওরা যদি আমাকেও এই তালিকাটা রাখতো, যে শেখ হাসিনার সাথে ব্র্যাকেট বন্দি করে আমাকে মৃত্যুদণ্ড দিল। সে সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আসাদুজ্জামান খান কামালের হয়েছে। আমরা দেখেছি যখন সেনাবাহিনী রাষ্ট্রের শত্রুদের সাথে আঘাত করে ফেলেছে, তখন কিন্তু আমরা দেখেছি ডিএমপি কমিশনার হাবিব সাহেবকে এবং যিনি ডিবি হারুন নামে পরিচিত সেই ডিআইজি হারুন সাহেব, এখানে অনেক নাটক হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি সেই ছোট ছোট কথায় যাচ্ছি না। হারুন সাহেবকে তো বদলি করে দিল, তখন বদলিটা করাও কিন্তু সরকারের একটা সঠিক না ভুল সিদ্ধান্ত ছিল, সেটাও কিন্তু ভবিষ্যতে ভালোভাবে জানা যাবে। কিন্তু আমরা দেখেছি যে হারুন সাহেব, হাবিব সাহেব এবং আরো অনেকে, কার নাম নিব কার নাম নিব না, এর আগে যারা ছিলেন মনি সাহেব আরো সিনিয়র, এইভাবে আসলে 2-4 জনের নাম নিয়ে আমি আসলে কাউকে এখানে ওটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে পুরো পুলিশ বাহিনী 2024 সালে একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে দেশপ্রেম কাকে বলে, মুক্তিযুদ্ধের চেতনা কাকে বলে। এই দুটো বাদ দেন, দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনাও বাদ দেন, যে ইতিহাসের পক্ষে থাকা কাকে বলে, যেটা সেনাবাহিনী পারলো না পারারও কারণ আছে। কারণ হলো যে আমরা কিন্তু এই সেনাবাহিনীটাকে পাকিস্তান বাহিনী থেকে পৃথক করতে পারিনি। কাতারে পাকিস্তান থেকে তারা এসেছে, তাদের আত্মীকরণ করা হয়েছে। সে সময় বঙ্গবন্ধু এগুলোকে যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, পরবর্তীতে দেখা গেল যে ওরাই কিন্তু সেনাবাহিনীর সিস্টেমটাকে গলাধকরণ করে ফেলেছে। অর্থাৎ সেনাবাহিনীকে, সামরিক বাহিনীগুলোকে পুরোপুরি অন্তত লোভ লালসার দিক থেকে পাকিস্তানি বাহিনী করে ফেলেছে। পুলিশের মতো তাদের আর দেশপ্রেমে একীভূত হওয়ার সুযোগটা রাখা হয়নি। আমি অবশ্য আবারও বলছি, যারা সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্য আছেন তারা মাফ করবেন, আপনাদের বলছি না। আমি জানি অনেক জেনারেল, আওয়ামী লীগ তো 15-16 বছর দেশ শাসন করেছে, এমন নয় যে সেনাবাহিনীতে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোক নাই, আছে, তারাই সংখ্যাগরিষ্ঠ। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে, ওয়াকারের চাতুর্যের কারণে, নাজমুল নৌবাহিনী প্রধান নাজমুলের চাতুর্যের কারণে তারা সেদিন পারেনি। না পারাটাও কিন্তু বড় অপরাধ নয়। তারাও কিন্তু এই যে 3 জন দেশপ্রেমিক জেনারেলকে নিয়ে মাঝে মাঝে কিন্তু বাংলাদেশের লাদেন মাহমুদুর রহমান কিন্তু রিপোর্ট করে যে এরা এখন মনে হয় যে ইন্ডিয়ান জেনারেলদের চেয়েও আমাদের এই 3 জেনারেল অনেক শক্তিশালী। আমরা দেখেছি যে সেনাবাহিনীর এক বীর জেনারেল জিয়াউল হাসান, তিনি কিন্তু বীর দর্পে আদালতে যাচ্ছেন আসছেন। ওনাকে দেখলে তো আমাদের গর্বে বুক ফুলে যায়। আসলে এই অফিসারগুলো বেঁচে থাকবে না, সবগুলোকে তোমরা মেরে ফেলতে পারবা? তারেক রহমান সাহেব সাহস করবে এদের সবাইকে মেরে ফেলার? ওয়াকার পারবে না। তো আজকের বক্তব্য সেনাবাহিনীকে নিয়ে নয়, পুলিশ বাহিনীকে নিয়ে। সত্য কথা হলো 2024-এর জুলাই জঙ্গি উত্থানের সময় বাংলাদেশের অনেক মানুষের জন্য একটা বড় সুযোগ এসেছিল যে সে দেশপ্রেমিক কি, সে দেশপ্রেমিক না এটা প্রমাণ করা, সে মুক্তিযুদ্ধের পক্ষে কি, মুক্তিযুদ্ধের পক্ষে না এটা প্রমাণ করা, সে ইতিহাসের পক্ষে কি, ইতিহাসের পক্ষে না এটা প্রমাণ করা, সে বর্বরতা অন্ধকার পথের প্রতীক নাকি সে সম্প্রীতি এবং আলোর পথের প্রতীক এটা প্রমাণ করা। সেটা একটা বড় কঠিন পরীক্ষা ছিল বাংলাদেশের সামনে। সেই পরীক্ষায় বাহিনী হিসাবে বা একটা সিভিল সার্ভিসের একটা শাখা হিসাবে একটা মাত্র শাখা ইতিহাসের পক্ষে, সভ্যতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকার গৌরব অর্জন করেছে, সেটা দেখিয়ে দিতে পেরেছে। তারা হলো এই বাংলাদেশের পুলিশ বাহিনী। আর কেউ কিন্তু সামষ্টিকভাবে পারেনি, আর কেউ সামষ্টিকভাবে সেটা পারেনি। এই পারার জন্যই কিন্তু এই শত শত হাজার হাজার পুলিশ সদস্যকে প্রাণ দিতে হয়েছিল। প্রতিটা পুলিশ সদস্যকে বীর শ্রেষ্ঠ ঘোষণা করব। তাদেরকে বীর শ্রেষ্ঠ ঘোষণার মধ্য দিয়ে আমরা আমাদের 71-এর মুক্তিযোদ্ধাদের সম্মান অনেক গুণ বাড়িয়ে দিব। কারণ এরা তো সেই কারণেই প্রাণ দিয়েছে, সেই শত্রুর হাতেই প্রাণ দিয়েছে। পাকিস্তানির হাতে প্রাণ না দিলেও রাজাকারের হাতে প্রাণ দিয়েছে। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার বলে ওরা স্লোগান দিয়ে গিয়ে কিন্তু পুলিশ মেরেছে, স্লোগান দিয়ে কিন্তু গিয়ে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলেই কিন্তু 5 আগস্টে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ঘাড়ে চড়েছে, সেখানে প্রস্রাব করেছে। আমরা কি সেগুলো ভুলে গেছি? আমি জোর দাবি জ্বালাচ্ছি, প্রতিটা নিহত পুলিশ সদস্যকে বীর শ্রেষ্ঠ ঘোষণা করতে হবে, করা হবে। আমি জানি বঙ্গবন্ধু কন্যা সেটা করবেন, কারণ বঙ্গবন্ধু কন্যার সম্মান রক্ষার জন্য কিন্তু এই পুলিশ সদস্যগুলো প্রাণ দিয়েছে, যেখানে রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলো কিন্তু জঙ্গিদের সাথে হয় আঘাত করেছে, না তাদের কাছে আত্মসমর্পণ করে বসে আছে। এটাতে গুলো একটা দিক। আরেকটা দিক হলো যে বলেছিলাম, পুলিশ সদস্যরা কিন্তু এটা ভুলবে না। ভুলবে যদি এই পুলিশ সদস্যগুলোকে পুলিশ বাহিনীটাকে ধ্বংস করে ফেলা যায়। সেই দুঃস্বপ্ন তারা দেখতে পারে, তারা দেখেছে। আমি জানি হাজার হাজার জঙ্গি জামাতকে পুলিশে অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে, যারা এখন উন্মত্ততা করছে। ওরা কি চাকরি ধরে রাখতে পারবে? বাংলাদেশে কি আর কখনো ওই সুযোগ আসবে যে নিউট্রাল বলে বলে সিভিল সার্ভেন্ট থাকার? আপনারা দেখেন নাই তারেক রহমান সাহেব কি করছে? যে এখানে আগে সরকারি কর্মকর্তারা চাকরি করতো, কি BIWTC এখানে সেখানে যত জায়গায় জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি কাজ করতো, সব দলীয় লোক নিয়োগ দিয়ে দিচ্ছে।
সব সিটি কর্পোরেশনে এখন তাদের দলীয় লোকরা হলো চিফ এক্সিকিউটিভ, এই সেই। এটা নিয়ে একটা আলাদা বক্তব্য দেওয়া দরকার। আজকে পুলিশ বাহিনীর সম্মানে এই বক্তব্যটা দীর্ঘ করছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তারেক রহমান এখন কি উন্মত্ততার সাথে নিজের লোকজনকে, আগে যেগুলো সিভিল সার্ভেন্ট ছিল সেখানে তারা নিয়োগ দিচ্ছেন। আমার এক বন্ধু ওইদিন ফোন করে বললো তাহলে অ্যাম্বাসেডর গুলো তো বিএনপির সদস্যদের নিয়োগ দিয়ে দেওয়া যেতে পারে। আমি বলছি দিয়ে দেখ, আমার তো সমস্যা নেই, আমি তো আর এখন অ্যাম্বাসেডর নাই। রাষ্ট্রের কোনো জায়গায় কোনো কিছু কিন্তু ফাংশন করছে না। তারেক রহমানকে ওইটাই মনে রাখতে হবে যে তার প্রথম 4 মাস, তার সরকারের প্রথম 4 মাসে জিডিপি প্রবৃদ্ধি 2.2, যেটা প্রায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সমান হয়ে যাচ্ছে। কি করুণ দশাটা হবে এই তারেক রহমান সাহেব যদি সত্যি সত্যি কোনো ধরনের পলিটিক্যাল সন্ধিতে না আসে আওয়ামী লীগের সাথে। এবং দেখেন এই যে সালাউদ্দিন সাহেব, ওনাকে তো আমি বলি যে আমি পছন্দ করি, কিন্তু দেখেন উনি কত নির্বোধের মতো কাজ করেছে। এই যে ইন্ডেমনিটি গুলা, উনি তো বলতে পারতেন পুলিশ মন্ত্রী হিসাবে যে না, পুলিশের হত্যার জন্য ইন্ডেমনিটি হবে না, বিচার হবে। বিচার না করতেন, চালাকি করতেন। কিন্তু আপনি সেই দায় নিতে গেলেন কেন? আপনি তো আপনার দলের লোকজন হত্যা করেছে ঠিক, কিন্তু আপনি তো ফিজিক্যালি হত্যা করেন নাই। আপনি এত ধনী মানুষ, হ্যাঁ, এত সিনিয়র মানুষ, আপনাকে তারেক রহমান এত সম্মান করে, আপনার মাথায় এতটুকু বুদ্ধি আসে নাই সালাউদ্দিন সাহেব যে আপনি অন্তত মিছামিছি বললেন আপনি পুলিশ সদস্যদের, আপনি তো পুলিশ মন্ত্রী, তাই না? পুলিশের মন্ত্রী তো সবার আগে এটা বলবে। কিন্তু আপনারও মাথায় সেই অহংকার ঢুকে গেছে যে তারেক রহমান পরে তো আমি বাংলাদেশের শক্তিশালী মানুষ। এগুলো কি কাজ করবে? শেখ হাসিনা একটা ঘোষণা দেওয়ার পর থেকে অনেকের জামা কাপড় নষ্ট হয়ে গেছে, কারো ঘামে, কারো আরো অনেক কিছু। 24-এর জঙ্গি উত্থান যদি সফল হতো, সফল হওয়ার শর্ত আমি বলেছি সেটা হলো বাংলাদেশের 5 থেকে 8 কোটি মানুষকে যদি মেরে ফেলতে পারতো ওরা, তাহলে এটা সফল হয়ে যেত। তখন কিন্তু আর আমরা এই যে আজকে এই এত দৃঢ়তার সাথে বলতে পারতাম না যে হত্যাকাণ্ডের শিকার প্রতিটা পুলিশ সদস্যকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হবে, সেটা আর বলা যেত। কিন্তু আসলে অন্ধকার শক্তির উপর, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উপর, যে কোনো দেশে সভ্যতা বিরোধী শক্তির উপর দাঁড়িয়ে কোনো ধরনের অভ্যুত্থান বলুন, বিপ্লব বলুন, সেটা ক্ষণস্থায়ী, সেটা আসলে ষড়যন্ত্র। আর 24-এটা তো ষড়যন্ত্র ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে। এই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। এখন শুধু প্রত্যেককে অপেক্ষা করতে হবে যার যার প্রতিদান বুঝে পাওয়ার জন্য। আর পুলিশের ক্ষেত্রে সেই প্রতিদান কিন্তু শত শত বছর ধরে করাবে। কোনোদিন নোয়াখালীর কোনো গ্রামে, কোনোদিন পাবনার কোনো জায়গায়, কোনোদিন সেই পার্বত্য চট্টগ্রামে, কোনোদিন পটুয়াখালীতে, যেখানে যেখানে জামাতের সদস্যরা এখন, কোন কোন জায়গায় যেন, পটুয়াখালী, সাতক্ষীরা, রংপুর, সব জায়গায় কিন্তু শত শত বছর ধরে এই প্রতিদান কিন্তু আমাদের দেশপ্রেমিক পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু সেই প্রতিদান এই স্বাধীনতা বিরোধী শক্তিগুলোকে দিয়ে যাবে। যাবে কি যাবে না সেটা আপনারাই দেখতে পাবেন। আমাকে আর বেশি কিছু কিন্তু বলতে হবে।